নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আর এই ভালো থাকার মধ্যে যে কারিগর থাকে এবং সেই কারিগরতা যে পূর্ণ করে তার নাম মানুষ। আর মানুষ প্রত্যেকটি কাজে সফলতা চায় এবং যখন সেই বিফলতাগুলো আসে তখন সে মুষড়ে পড়ে। আর সেই মুষড়ে পড়ার জন্য সে রাস্তা খুঁজতে থাকে। আর সেই রাস্তা তাকে দেয় জ্ঞান, তার বুদ্ধি এবং তার কর্মকুশলতা তাকে তার রাস্তা দেখায়। এবং সেই রাস্তা দেখানোর জন্য অন্ধকার রাস্তায় যেমন নাকি টর্চের দরকার, মোমবাতির দরকার, ঠিক সেই রকম আরেকটা আলো দরকার, সেটা হচ্ছে জ্যোতিষী, যে নাকি আলো হয়তো দেখাতে পারে না বা সরাসরি আলোর কোনো কাজ তার মধ্যে নেই, কিন্তু সেই নেচারের মধ্যে ভাইব্রেশন দিয়ে সেই জায়গাটা পরিষ্কার করে যে সময়টা মানুষ আটকে থাকে। আপনি সঙ্গে সঙ্গে বলতে পারেন যে প্রতিকার না পড়লে কাজ হয় না। কেন হবে না? এখান থেকে হেঁটে দিল্লি যাওয়া যায় না? যাওয়া যায়। 70 দিন লাগবে, শরীর নষ্ট হবে। আপনার যদি তাড়াতাড়ি কাজ থাকে নষ্ট হবে। সময় দরকার, কিন্তু মানুষ খুব তাড়াতাড়ি কাজ চায়। সেই তাড়াতাড়ির জন্য মানুষ চায় এর বিধান কি। আর সেই বিধানের জায়গাটায় মানুষ যখন আস্তে আস্তে তার রাস্তাগুলো খোঁজে, তখন সেই জিনিসগুলো যে 12টা ভাবে 12টা, সেই 12টা জায়গার মধ্যে লুকিয়ে আছে এক একটি ঘরে আরো 12টা জিনিস, যে প্রত্যেকটি ভাবের কথা বলতে পারবে, সে প্রত্যেকটি জিনিস নিয়ে সে আলোচনা করতে পারবে। কি করে বললাম যে 12টি লুকিয়ে আছে? প্রথম ভাব কি? তনুভাব, মনোভাব, দেহভাব, শক্তিভাব, এই রয়েছে। তার মধ্যে 2.25 নক্ষত্র রয়েছে, তার 12টি ভাব। কেননা 3 ডিগ্রি 20 মিনিট করে নক্ষত্র দৌড়ায় এবং সেই নক্ষত্র দৌড়নের মধ্যে এক একটি ভাব পরিবর্তন হয়। প্রত্যেকেই জানে আমার অশ্বিনী নক্ষত্রে জন্ম, কেউ বলল ভরণী, কেউ বলল কৃত্তিকা, কেউ বলল রোহিণী। এইভাবে যখন বলতে থাকে, জানে না সে কত অংশ পেয়েছে। অনুষ্ঠান বাড়িতে প্রথম খাওয়া শেষ যেটা পাতে আসে, যেটা নাকি পান, সেটাও খাওয়া। তার মানে পূর্ণ জায়গা। অপূর্ণতা থাকে মনে, আর সেই অপূর্ণতাকে পূরণ করে তার সেই অংশ। প্রত্যেকটি জায়গায় সেই অংশগুলো লুকিয়ে থাকে, সেটা খুঁজে বার করতে হয়। দ্বিতীয় ভাব ধনভাব, বাঘ ভাব, শ্বশুরবাড়ি ভাব। কথা কিভাবে বলবো, কিভাবে প্রেজেন্ট করব, কিভাবে সেই জায়গাটা দেখব, সেই ভাবটা। সেই জায়গাটা দিয়ে যখন মানুষের উন্নতির দিকগুলো চলে এবং সেই উন্নতিগুলো যখন আস্তে আস্তে আটকে যায়, তখন চিন্তা করে কি ফেলে আসলাম, কি পাচ্ছি আর কি পেয়েছিলাম। একবারও ভাবে না যে আমি কি সেই পাওয়ার যোগ্যতা আছে। দেখুন, অশ্বিনী নক্ষত্রের প্রথম কথা বলি যে প্রথম ভাগের ফল হচ্ছে ভীষণভাবে দৌড়দৌড়িতে সক্ষম। অশ্বিনী মানে অশ্ব শক্তি। বলো না হর্স পাওয়ার কত, সেই এইচপি। সেই জায়গাটা তার দৌড়দৌড়ির ক্ষমতা, এনার্জি কতটা, এবং কিছুটা সে সাদা মতন কথা বলে, মারপ্যাচ বোঝে না, কুটিলতা জানে না। দ্বিতীয় ভাগে ঠান্ডা লাগার ধাত, ভীতু ভাব, পিছিয়ে আসে,
যে কাজটা করতে যায় সেই কাজটা সেই দিন হয় না, 7 দিন পরে হয়। তৃতীয় ভাব, সমস্ত কাজ করে নিয়ে আসলো, যখন ফিনিশ দেবে তখন দেখে প্রথম কাজই ভুল। কোথা থেকে যেন এনার্জি লস হয়ে যাচ্ছে, হঠাৎ শরীর তার পারমিট করছে না। এই জায়গাগুলো মানুষকে দেখতে হয় যে প্রত্যেকটি নক্ষত্রের ক্রিয়া কতখানি। আমরা সভ্য জাতি, বসন পড়ি, সেই কারণে গ্রহগুলো তার বসনের ভার হচ্ছে নক্ষত্রের উপরে। এক একটা জায়গায় এক এক রকম সাজ থাকে মানুষের, অনুষ্ঠানের সাজ, কর্মের সাজ, যে কোনো অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ করতে যাওয়া সেই সময় সেই সাজ, আনন্দ অনুষ্ঠানে যোগ দেওয়ার সাজ, শোকের সাজ, ঘুমানোর সাজ, খাওয়ার সাজ, এই যেগুলো কিন্তু প্রত্যেকটা ভাব। এবার আপনি খাচ্ছেন, আপনার জিভ তার স্বাদ পাচ্ছে, পেট নেবে কিনা সেটা আপনি জানেন না, গ্রহণ করবে কিনা। তাহলে সেই জায়গাটা ষষ্ঠ ভাব, রিপু ভাব, রোগ ভাব, যে কোন জায়গাটায় কোন রোগে আক্রান্ত হতে পারে। সেই জায়গা দিয়ে যখন মানুষ বিচার করে তখন মনে করে যে তার বোধহয় কোনোভাবে শরীরের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। একটা উদাহরণ দিলে বুঝবেন যে যে কোনো লগ্নের বা যে কোনো রাশির যে কোনো রবি সাপেক্ষের প্রত্যেকটি ভাব আছে, তিন রকম ক্রিয়া। লগ্নের একরকম, রাশির একরকম, রবির একরকম। এবার যেটি আমার কর্মকারক গ্রহ, দশম ভাব, সেই দশম ভাবের যে কর্মকারক গ্রহটি যদি পীড়িত অবস্থায় থাকে এবং যদি যে কোনো রকম ভাবে বাজে নক্ষত্রের মধ্যে বসে থাকে বা দশমপতি দশম ভাবে অবস্থান করে, তাহলেও দেখবেন কর্মে বিড়ম্বনা। সেটি নক্ষত্র পাবে। মেষ লগ্ন, মেষ রাশির দশম ভাব হচ্ছে শনি। এবার শনি যদি চতুর্থে থাকে, কর্কট রাশিতে, 7, 8, 9 তিনটে নক্ষত্র আছে, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা তিনটে আছে, এবং সেই তিনটে নক্ষত্রের কোন ভাগে পড়েছে? দশমপতি চতুর্থে। চতুর্থ লগ্নদর্শী হয়, মানে দশম দৃষ্টি থাকে শনির। সেই জায়গায় যখন দর্শী হয়ে যায় এবং দশমপতি হয়, তখন চতুর্থের ভাব সে তুলতে পারে না, কেননা ওটি চন্দ্রের ঘর, কর্কটের ঘর। সেখান থেকে সেই জায়গাটায় সে, যার 25 কেজি তোলার ক্ষমতা, তাকে যদি 100 কেজি ওজন তুলতে বলা হয়, সে কি পারবে? নিশ্চয়ই পারবে না, কেন ওই জায়গাটা তার ভার তোলার ক্ষমতার ঘর না। প্রত্যেকটি ঘরের প্রত্যেকটি বিচার আছে, এবং সেই বিচারের ক্ষেত্রে এক একটি গ্রহ এক একটি ঘরে ভালো থাকে, একটি জায়গায় গিয়ে সে খারাপ হয়। আর কোন জায়গায় ভালো কোন জায়গায় খারাপ সেটা আমি অনেকভাবে অনেক রকম ভাবে বুঝিয়ে দিয়েছি, যে বাড়ির ঢোকা থেকে শোয়া পর্যন্ত মানুষ এক একটি ভাবে চলে। সেই ভাবগুলো প্রত্যেক সময় সেটা ছকের মধ্যে একদম প্রজ্জ্বল ভাবে থাকে। উদ্ধার করাটা একজন জ্যোতিষীর কাজ। এটা আর কিছু দিয়ে হয় না। প্রত্যেকটি জিনিসেরই কিন্তু একটা উপাদান আছে। দেখবেন পুজো পাঠ করা আলাদা জিনিস,
কোনো স্রোত করা বা কোনো রকম বন্দনা করা আলাদা জিনিস। জ্যোতিষের সঙ্গে তার কোনো মিল নেই, কোনো মিল নেই। সেই জায়গাটায় যেমন আলোর সঙ্গে অন্ধকারের খুব মিল আছে, অন্ধকার থাকলেই আলোর দরকার পড়ে। কিন্তু যে আলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে আছে, সূর্য, তার ওয়াটেজ মাপার ক্ষমতা আমাদের নেই, তার কাছে পৌঁছানোরও ক্ষমতা নেই, যে সারা পৃথিবীকে আলোকিত করে রেখেছে। যখন সে ডুবন্ত, সূর্য অস্ত যায় না, এখানে অস্ত তো অন্য জায়গায় উদিত হয়, এবং সেই জায়গাটা তখন আলোর দরকার পড়ে। আলোর মধ্যে আলো লাগে না, তাহলে ভালোর মধ্যে ভালো লাগে না, ভালোকে আর ভালো করার দরকার নেই। তার মানে যে গ্রহটি ভালো জায়গায় বসে রয়েছে তাকে শক্তিশালী করার দরকার নেই, সে নিজেই শক্তিশালী হয়ে বসে আছে, সেটা বোঝা দরকার। এবং যে গ্রহটি যে নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্রের অধিপতিও ভালো জায়গায় বসে আছে, তাহলে তাকে যদি পাওয়ারকে পাওয়ার করা যায় তাহলে বদহজম হবে, সেই জায়গাটা বোঝা দরকার। প্রত্যেকটি জন্ম লগ্নের মধ্যে বা জন্ম রাশির মধ্যে বা জন্ম রবি লগ্নের মধ্যে যে নক্ষত্রেই পাক, তার মধ্যে 3টি নক্ষত্র খারাপ থাকে। যেমন 5-এর পরে 5 নম্বর নক্ষত্রে যদি জন্ম হয়, 7 নম্বর নক্ষত্রটি খারাপ হবে, 9 নম্বর নক্ষত্রটি খারাপ হবে, 11 নম্বর নক্ষত্রটি খারাপ হবে। তাহলে 5 নম্বর নক্ষত্রে যার জন্ম, 7 নম্বর নক্ষত্রটা তার বৃহস্পতির নক্ষত্র, 9 নম্বর নক্ষত্রটা তার বুধের নক্ষত্র, 11 নম্বর নক্ষত্রটা তার শুক্রের নক্ষত্র। তাহলে 5 নম্বর নক্ষত্রটা কোথায় থাকে? বৃষ এবং মিথুন রাশি মিলিয়ে, যার নাম মৃগশিরা। হরিণের মতো চঞ্চল, কিন্তু খুব ঠান্ডা। দেখবেন হরিণ খুব ঠান্ডা এবং ধীরে চলে, যখন সে এবং খুব চকিত থাকে, আচমকা কোনো বিপদের গন্ধ পেলে তার মতো দ্রুতগামী আর কেউ হতে পারে না। ঠিক সেই নেচারটা 5 নম্বরের মধ্যে লুকিয়ে আছে, কিন্তু 4টে ভাগে আছে। আমি আগেই বলেছি একটি নক্ষত্র 4 ভাগে বিভক্ত। এই 4 ভাগের ফল যে বার করতে পারবে এক একটি ভাগ করে করে, তাহলে কিন্তু সে তার ক্লায়েন্টকে বা তার কাছে যে এসছে তাকে ঠিক মতো বিচারটাও তুলে দিতে পারবে, আর না হলে কিন্তু অসুবিধা হবে। প্রত্যেক রাশি লগ্নের একটি নবম ঘর থাকে। যেমন মেষ রাশির নবম ঘর ধনুর ঘর, বৃষ রাশির মকরের ঘর, মিথুন রাশির কুম্ভের ঘর, কর্কট রাশির মীন রাশির ঘর, সিংহ রাশির মেষ রাশির ঘর, কন্যা রাশির বৃষ রাশির ঘর, আর তুলা রাশির বুধের ঘর, মিথুন রাশির ঘর, বৃশ্চিক রাশির কর্কট রাশির ঘর, ধনু রাশির সিংহ রাশির ঘর, মকর রাশির কন্যা রাশির ঘর, আর কুম্ভ রাশির তুলা রাশির ঘর, মীন রাশির বৃশ্চিক রাশির ঘর। ধনু থেকে শুরু করলাম, বৃশ্চিকে শেষ করলাম। 12টা নবম ঘর বেরোলো, 12টা রাশির। তাহলে এই নবম ঘরের সাথে নবমকে বলা হয় ভাগ্য, নবমকে বলা হয় পিতা, এবং নবমকে বলা হয় যে ভাগ্যকে মেনে চলো। আচ্ছা, ভাগ্যের হাত ধরে যদি বসে থাকেন
তাহলে কি আপনি সেই জায়গাটা কর্মে যেতে পারবেন? তাহলে ভাগ্যের সাথে কি দরকার? উদ্দীপনা, শক্তি, কুশলতা, কর্মের দক্ষতা, এগুলো দরকার। তবে না আপনাকে ভাগ্য সাথ দেবে। তাহলে প্রত্যেকটি নবম ঘরের সপ্তম ঘর হয় থার্ড হাউস, যেটি নাকি আমি বলি রিলেশন ঘর, সহোদর ঘর, ভাতৃঘর। তাহলে মেষ লগ্ন, মেষ রাশির মিথুন রাশি হচ্ছে থার্ড হাউস, এবং তার নবম ঘর হয় ধনু রাশি। তাহলে একটি বুধের ঘর, একটি বৃহস্পতির ঘর। তাহলে বুধ বৃহস্পতিতে একটা সম্পর্ক ভালো না। তাহলে কোন সময় গিয়ে নিশ্চয়ই একটা জায়গায় ভালো সে ফল উঠাতে পারে। এবার ধরুন নবমে বুধ বসে আছে, লগ্ন থেকে নবম ঘর ধনু রাশির ঘর, 20 নম্বর নক্ষত্রে, শুক্রের নক্ষত্র, এবং সেই শুক্র বৃহস্পতির নক্ষত্র পেয়েছে। সেই বৃহস্পতি দ্বিতীয় ঘরে, শুক্রের ঘরে। তাহলে বৃহস্পতির নক্ষত্র যদি পায় শুক্র, তাহলে তাকে নয় কুম্ভ রাশিতে থাকতে হবে, নয় মীন রাশিতে থাকতে হবে। বোঝানোর সুবিধার্থে ধরে নিলাম মীন রাশিতে আছে। তাহলে বৃহস্পতি শুক্র ইন্টারচেঞ্জ হলো, মানে ঘর পরিবর্তন হলো। তাহলে ঘরের পরিবর্তনের সাথে সাথে একটা জলরাশি আর একটা পৃথ্বী রাশি, এবং বৃষ রাশি স্থির রাশি, আর মীন রাশি দ্বিস্বভাব রাশি এবং জলরাশি। আর শুক্র বায়ু রাশির মালিক, জল রাশির মালিক, স্থির রাশির মালিক এবং পৃথ্বী রাশির মালিক। তাহলে সেই জলরাশিতে রয়েছে। সেই জায়গাটায় নবমের ভাগ্য প্রতিফলিত হয় খুব ভালোভাবে। খারাপটা হয় কখন? খারাপ হয় দশার উপর নির্ভর করে, যে দশাটা মানুষ একটু ইগনোর করে যায়। তার জন্ম নক্ষত্রের উপর দশা বিচার। শুক্রের দশায় জন্ম হলে পরে তার রবির দশা আসবে, রবির পরে চন্দ্রের দশা আসবে, চন্দ্রের পরে মঙ্গলের দশা আসবে, মঙ্গলের পরে রাহুর দশা আসবে, রাহুর পরে বৃহস্পতির দশা আসবে, বৃহস্পতির পরে শনির দশা আসবে, শনির পরে বুধের দশা আসবে। এইভাবে প্রত্যেকটি দশা চেঞ্জ হতে থাকে। এই যে পরিবর্তন, রোটেশন, ঘূর্ণায়মান, রাশিচক্রটি ঘূর্ণায়মান। কোনদিন এক ঘর থেকে আর এক ঘরে গ্রহ পরিবর্তন করা যায় না। রেট্রোগ্রেডের দ্বারা ওই ঘর থেকে এই ঘরে পিছিয়ে আসে, যেহেতু চক্রটি ঘুরছে বলে। রেট্রোগ্রেড কথাটা কি? বকরি, বক্রত্ব নিয়েছে। তার মানে গ্রহের যা দৈনন্দিন গতি, তার থেকে গতি কমিয়েছে। তাহলে সেই রেট্রোগ্রেড গ্রহ ভালো না রেট্রোগ্রেড গ্রহ খারাপ? প্রশ্ন জাগে। সেই প্রশ্নটি যখন জাগে, তাহলে জন্ম সময় যদি সেই গ্রহটি রেট্রোগ্রেড থাকে, তাহলে যখন গোচরে যখন সেই গ্রহটি রেট্রোগ্রেড হয়, তখন তার ফলটি খারাপ ভাবে আসে। আর জন্ম সময় যদি গ্রহটি সরল গতিতে থাকে এবং গোচরে যদি রেট্রোগ্রেড হয়, তাহলে তাকে ধীরজ শান্ত করে দেয়। প্রত্যেকটি কাজ আস্তে আস্তে চলে এগিয়ে, কিন্তু সাকসেসটা আনে। প্রত্যেকটি গ্রহের দৈনন্দিন একটা গতি আছে। শনির 2 মিনিট, বুধের 1 ডিগ্রি 44 মিনিট,
শুক্রের 1°36', রবির 1°, বৃহস্পতি 37'। এই যে গতিগুলো, সেই গতিগুলো কোনোটা লম্বা, কোনোটা আস্তে। তো দূরগতির গ্রহগুলো বা দূর যেগুলো নাকি দীর্ঘায়মান গ্রহ, যে এক ঘরে অনেক দিন থাকে, তার মধ্যে বৃহস্পতি 1 বছর থাকে এক ঘরে, শনি 2.5 বছর থাকে, আর রাহু কেতু গ্রহ না, রবির ছায়া একটি, চন্দ্রের ছায়া একটি, ছায়াপথ। ছায়াপথ কোনটা? রাস্তায় চলতে চলতে আপনি একটি গাছ পেলেন, সেই ছায়া বিশ্রাম নেবার জায়গা। এরা যে ঘরে যায় সে ঘরের রূপ নেয়, সেই ঘরের রূপ ধরে এবং তার ভাব ধরে যদি সেই গ্রহটি জাতকের জন্ম লগ্নে যদি ভালো থাকে তাহলে ভালো ফল দেবার চেষ্টা করে, আর যদি খারাপ থাকে খারাপ ফল দেবার চেষ্টা করে। এবং তার সাথে আসে নবাংশ, তারপরে আসে দৃক্কান, তারপরে আসে ত্রিশাংশ। এই প্রত্যেকটি লগ্ন রাশিগুলো বিচার করে করে মানুষ যখন দেখে যে প্রত্যেক সময় খারাপ হয়, সেই খারাপের মূল জায়গাটা ধরতে পারে না। অষ্টমে বৃহস্পতি, বৃহস্পতি প্রতিকার। ষষ্ঠে রবি, রবির প্রতিকার। দ্বাদশে এই, তার প্রতিকার। এই করতে করতে একটি চলমান রত্নের দোকান হয়ে ওঠে আঙুলগুলো। মানুষ সেখানে ভুল করে, কেননা প্রত্যেকটি রঙই মানুষের ক্ষেত্রে প্রযোজ্য না। আমি আগেও বলেছি, এবারও বলছি যে জ্যোতিষ শাস্ত্র একটা হেয়ালির ব্যাপার, মাত্র 2 সেকেন্ড লাগে বুঝতে। ষড়বর্গের বিচার ধরে, তার প্রথম জন্মছকের ডিগ্রি ধরে এবং তার সমস্ত কিছু বার করে দেওয়া যায় এক ঝলকে দেখে, যে কিভাবে বার করব। মেষ রাশি, মেষ লগ্নের কথা যেটা বলছিলাম, তার সপ্তমপতি শুক্র, দ্বিতীয় পতি শুক্র। তাহলে দ্বিতীয় ধনপতি, আমি আগেও বলেছি বাকপতি, ধনপতি এবং কুটুম্বের ঘর এবং যে কোনো জিনিসের সঞ্চয়ের ঘর। তাহলে সে সপ্তম, জায়াভাব, ব্যবসার ঘর, পার্টনারের ঘর, অংশীদার তার ঘর। সেই শুক্রের অবস্থান ভালো হওয়া উচিত, না হলে এই সব কাজে যেগুলো বললাম সেই কাজগুলো যদি ঠিক মতো না হয়, ব্যবসা করতে গেল ঝগড়া হলো, এবং বিয়ে করলো টিকলো না, ঘরে অশান্তি হলো, সবার সঙ্গে অ্যাডজাস্ট হলো না, কোনো জায়গায় কাজ করতে গেল তার সাথে বচসা হলো, এবং কোনোভাবে কোনো জিনিস সঞ্চয় করলো সেটা তার ক্ষেত্রে খারাপ হলো, যেটা আসলো সেটাই খরচা হয়ে গেল। এই জিনিসগুলো ঘটতে থাকে। কেন? দুনিয়া ঘুরছে, ছক ঘুরছে, আপনিও বয়স ঘুরছে, পৃথিবীতে থাকার বয়স কমছে। অতএব যে কোনো জিনিস বাড়লে কমে, সেটা হচ্ছে একমাত্র বয়স, থাকার বয়স কমে। কেউ সারা জীবন বাঁচে না, সারা জীবন বাঁচার ওষুধও বেরোয়নি যে আমি দীর্ঘায়ু হব। দীর্ঘায়ু কথাটা আলাদা, মধ্যমায়ু কথাটা আলাদা, অল্পায়ু কথাটা আলাদা, সেটা আলাদা। তিনটে জ্যোতিষশাস্ত্রের কথা আলাদা, কিন্তু সারা জীবন বাঁচব এটা হয় না। তাহলে যে অ্যাস্ট্রোলজি করে সে সবার আগে বাঁচার চেষ্টা করবে,
সমস্তগুলো ভালো তার দিকে টানবে, তারও তো খারাপ হয়। আজ পর্যন্ত কোনো ডাক্তার তার নিজের লোকের উপরে ছুরি চালায়নি, মানে অপারেশন করেনি। সেরকম কোনো জ্যোতিষী তার উপর এক্সপেরিমেন্ট করেনি যে তার আদৌ এই জ্যোতিষের জায়গাটা ভালোভাবে হবে কিনা, দেখা দরকার। এবার নবম ঘরের ভাব যেটা বলছিলাম, যে নবম থেকে ভাগ্য সবসময় ডিপেন্ড করে কর্মের উপরে। কর্মটি কি পেশার হবে, কিভাবে কি জায়গায় দাঁড়াবে, এবং কর্ম করতে গেলে কোন গ্রহের উপর ডিপেন্ড করতে এবং কোন ঘরের উপর ডিপেন্ড করতে হয়, এবং কিভাবে তার কোন কর্ম আসবে। আছে না যে তার অ্যাকাউন্টেন্সি লাইনে হবে, না অর্থনৈতিক লাইনে হবে, না তার বিজ্ঞান ভিত্তিক লাইনে হবে। তিনটে দিক আছে। সেই তিন দিকের ভাবটা আসে তার জন্মছক থেকে। আমি এর আগেও বলেছিলাম, আবারও বলছি, যে এক ফাইল সার্টিফিকেট রাখা তখনই দরকার, তখনই প্রয়োজন যদি সে সফলতা আসে জীবনে। আর যদি সফলতা না আসে তাহলে ওই ডিগ্রির কোনো দাম নেই, ওই লেখাপড়ারও কোনো দাম নেই। জ্ঞান বাড়ে, কিন্তু জ্ঞান বিক্রি করা যায় না। ঘরে বসে থাকলে নিজের জ্ঞান বাড়ে, অনেক দূর শিক্ষিত, লেখাপড়া শিখেছে, মুখের ধারে কেটে যাচ্ছে, কিন্তু কর্মের ভার নেই। সেই কর্মের ভারটা প্রত্যেকটি ঘর, যেমন দ্বিতীয় ঘর সঞ্চয় বললাম, তাহলে নবমের দায়িত্ব দশমের উপরে বর্তায়। সেই দশম কর্মের সঞ্চয়টা কিভাবে আছে? তাহলে দশমের দায়িত্ব একাদশের উপর বর্তায়, যে তার আয়টা কিরকম, সেভিংস কিরকম, পয়সা থাকবে কিনা, এবং সবকিছুর জায়গার মধ্যে শরীরের ক্ষয় কতখানি। যা প্রত্যেক দিন ক্ষয় হয় তার নামই শরীর। ক্ষয় হতে হতে বিনাশ হয়। সেই বিনাশটা হওয়ার আগে দাঁড়াতে পারবে তো? সেটা উদ্ধার করা দরকার। সেই জায়গাটা যাওয়া দরকার, যে কিভাবে সে সেইখানে পৌঁছবে। তাহলে সেই প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো লুকিয়ে আছে এই 12টি ঘরের মধ্যে এবং 12টি নবাংশের মধ্যে। তার মানে 24টি, 12টি দৃক্কান আছে, এবং 12টি দৃক্কানের মধ্যে সেই 12 জায়গায় 36টি, এবং আরো 12টি আছে তার ত্রিশাংশ, 48টা, এবং 8 আর 4 12, 1 + 2 3, এবং 3টে গ্রহ, যে নাকি সবসময় মানুষের দাঁড়িয়ে যায় চন্দ্র সাপেক্ষে, রবি সাপেক্ষে, লগ্ন সাপেক্ষে রুলিং প্ল্যানেট। সেই রুলিং প্ল্যানেটটাকে ধরতে হবে যে কোন জায়গায় কি যাচ্ছে, কোন জায়গায় সে কাজ করবে। মেষ লগ্নের ক্ষেত্রে কে, বৃষ লগ্নের ক্ষেত্রে কে, মিথুন লগ্নের ক্ষেত্রে কে, কর্কট লগ্নের ক্ষেত্রে কে, সিংহ লগ্নের ক্ষেত্রে কে। তাহলে সেই জায়গাটা বার করতে হয় যে তাকে, দেখুন গাড়ির কম্পার্টমেন্ট যদি আপনি ট্রেনের উপর, রেল লাইনের উপর রেখে দিন, সে চলবে না যতক্ষণ তার ইঞ্জিনের পাওয়ার না আসছে যে ট্রেনে নিয়ে যাবে। অতএব লগ্ন রাশি এবং রবি তিনটেই থাকতে পারে, পাওয়ারটা কোথা থেকে আসবে সেটাকে এগিয়ে নিয়ে যাবার। আমি একটু আগেই বললাম, যদি কেউ কিছু না করে, কেউ জন্মছক না দেখায়, কেউ কোনো প্রতিকার না পড়ে, তাহলে কি তার কি সে উন্নতি হবে না?
আমি তো বললাম যে হেঁটেও দিল্লি যাওয়া যায়, কেন পা দুটো দিয়েছে, শরীর দিয়েছে। যুগ যুগ বছর আগে চলে গেলে কোনো বাহন ছিল না, এক গ্রাম থেকে আরেক গ্রাম হেঁটে মানুষ যেত, সকালে রওনা হতো, সন্ধ্যেবেলা পৌঁছতো, কখন সূর্য উদয় হয়েছে কখন অস্ত গেছে বুঝতে পারতো না, তার করণীয় কাজটা পরের দিন করত। তার মানে একটা কাজ করতে গিয়ে 3 দিন সময় নষ্ট, 3 দিন মানে 72 ঘন্টা। তার মানে 7 + 2 = 9, তার মানে সেই 9টা গ্রহ। তাহলে 1 থেকে 9 এটা গোনা যায়, কিন্তু 10 আবার রিপিট, 1-এর পুনরাবৃত্তি। 12, 11, 2-এর, 12, 3-এর, 13, 4-এর, প্রত্যেকটি আবার পুনরাবৃত্তি। কিন্তু 1 থেকে 9-এর মধ্যে দ্বিতীয়বার কেউ আসবে না। কিন্তু ছোটবেলায় যে পড়ানো হয়েছে, শেখানো হয়েছে, 1-এ চন্দ্র, 2-এ পক্ষ, 1-এ রবি কেন বলেনি? কেন চান্দ্র মাস বলে একটা হিসেব আছে, চন্দ্রকে ধরে রাশি চলে, চন্দ্রকে ধরে মন চলে। চন্দ্র যে জায়গায় থাকে সেখান থেকে নবমকে, দশমকে, লগ্ন যেখান থেকে থাকে নবম দশমকে, রবি যেখানে থাকে সেখান থেকে নবম দশমকে, তারপরে বিচার, তারপরে সে কোন দশায় জন্মেছে, এখন কি দশা ভোগ করছে, এবং সেই দশাপতি এবং দশা অধিপতি এবং তার সাথে যে রয়েছে সে কিভাবে আছে, এবং সেই দিনকার গোচর ফল কি, কোন প্ল্যানেট কোন ঘরে বসে আছে, মানে কোন গ্রহ কোন ঘরে বসে আছে, সেটা দেখা দরকার। তাহলে সেই জায়গাটা তখন বিচার আসে। রোগ নির্ণয় হলো, রোগের ওষুধ নেই, এটা তো হতে পারে না। কিছু একটা ট্রিটমেন্ট চলে, এবং সেই ট্রিটমেন্টটা কতখানি। দুরারোগ্য রোগের রোগ কি, যেটার কোনো ট্রিটমেন্ট করেও লাভ হবে না, তবুও তো লোকে চেষ্টা করে যে হ্যাঁ তবু চেষ্টা করে দেখা যাক, যদি সফলতা আসে। আমরা চেষ্টাই করতে পারি, সফলতা কিন্তু তার নিজের চেষ্টার মধ্যে থাকে, যে আসে তার উপর। সে যদি সকাল থেকে রাত অব্দি ঘুমিয়ে থাকে, তার ভাগ্য ঘুমিয়ে থাকবে, তার কর্ম ঘুমিয়ে থাকবে, তার অর্থ ঘুমিয়ে থাকবে, তার আত্মীয় স্বজনরা দূরত্ব বেড়ে যাবে, ঘুমিয়ে থাকবে, সবকিছুই ঘুমিয়ে যাবে। তাহলে তাকে আগে চলমান হতে হবে, এবং তাকে তার চলমানের জায়গা থেকে তাকে তার শক্তি উৎপাদন করতে হবে। এবং আমি বলেছিলাম যে বস্তু এবং পদার্থ মিলনে শক্তির উৎপাদন হয়। তাহলে সেই পদার্থ এবং বস্তু দুটো যদি মিল করানো যায়, তাহলে লোকটি গতি পায়, জাতক বা জাতিকা আগের দিকে পার হতে শেখে। মঙ্গলের রাশি মেষ লগ্ন, মেষ রাশি মঙ্গলের ঘর, যে মঙ্গল তার অষ্টমপতি ও বৃশ্চিক রাশির মালিক, নবমপতি বৃহস্পতি, দশমপতি শনি, একাদশপতি শনি, দ্বাদশপতি বৃহস্পতি। তাহলে নবমের ফল যদি তাকে পেতে হয়, দ্বাদশেরও ফল পেতে হবে, কারণ দুটো ঘর বৃহস্পতির। তাহলে তার যদি বৃহস্পতির দশা রান করছে দেখা যায়, তাহলে সেই বৃহস্পতির রাশি লগ্নে অবস্থান কোথায়, কোন জায়গাটায় রয়েছে সেটা বার করতে হবে। সেই অবস্থানের ভাব কি? চতুর্থ ভাব বন্ধু ভাব, বাহন ভাব, গৃহ ভাব, মাতৃভাব, নিম্ন শিক্ষা ভাব, অনেকগুলো রয়েছে। সেখান থেকে সে উত্তীর্ণ করতে পেরেছে কিনা। তার দ্বিতীয় ঘর পঞ্চম, উচ্চশিক্ষা। আমি বলেছি প্রত্যেকটি দ্বিতীয় ঘর সঞ্চয়,
উচ্চ জায়গা, প্রেম, ভালোবাসা, সেই জায়গা। উদর, পেট, যা নাকি শরীরের মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস, ওটা ঠিক না থাকলে কোনো সারা শরীর ঠিক থাকবে না। তাহলে আপনি প্রশ্ন রাখতে পারেন, মস্তক কিছু না? অবশ্যই। শরীরের যে কোনো জায়গায় একটা কিছু ব্যথা পেলে সারা শরীর দোল দেয়। এবং মাথাটা কিন্তু সেই জায়গাটায় ভার হতে পারে পেটটা খারাপ হলে। মাথা ভার হলে পেট খারাপ হবে না, কিন্তু পেট যদি কোনো বিগড়ায় মাথা কিন্তু ভার হয়ে যাবে। তাহলে সেই পঞ্চম ঘর হচ্ছে উদরের জায়গা, পেট সংক্রান্ত ব্যাপার। তাহলে পঞ্চমের সপ্তম হচ্ছে একাদশ ঘর। তাহলে একাদশের সে সেই জায়গা থেকে বেরোতে পারবে তো? পেটের মধ্যে যে রোগ সঞ্চয় করেছে, কতটা সেভিংস আছে তার মধ্যে, না যা আছে তার থেকে বেশি ধার করে ফেলেছে, বা বেশি খেয়ে ফেলেছে, বেশি ড্যামেজ হয়েছে, সেটা বার করতে হয়। ষষ্ঠের সপ্তম দ্বাদশ, সপ্তমের নবম তৃতীয়, অষ্টমের নবম চতুর্থ। তাহলে যে চতুর্থ থেকে মানুষ সুখ আনয়ন করছে, সেই চতুর্থ হচ্ছে এবার তার অষ্টম ঘর, এবং অষ্টম ঘরের ফোর্থ হাউস। তাহলে সুখটা আসে কিসে? আয়ের উপর থেকে। তাহলে চতুর্থ, সপ্তম, দশম কর্মের উপরে। তাহলে সে কর্মটা কি করে আনবে? কর্মটা তার কাছে কতখানি অগ্রগতি আছে তার উপর নির্ভরশীল। তো সেই জায়গাটায় যদি গিয়ে মন্দিরে গিয়ে পাথরের উপর মাথা রেখে যদি রক্তপাত করায়, তাহলে সেই পাথর কি জানতে পারছে আমার যে কর্মের জন্য রক্তপাত হচ্ছে? তাহলে সব জায়গার খেলোয়াড় কি সূর্য, কিন্তু একটা রং পড়লে কিন্তু সেই রঙের দোলা শরীরে দেয়। আপনি যখনই কোনো শাড়ি কাপড় কিনতে যাবেন, রং পছন্দ করেন, কোন রংটা আপনাকে মানাবে। তাহলে সেই রঙের জায়গাটা একটা নিয়ে আসা যায়। কিন্তু রক্তপাত হলে তাহলে সারাদিন অনেক অ্যাক্সিডেন্ট হয়, অনেক রক্ত শরীর থেকে বেরোয়। তারা সুস্থ হয়ে গেলে ভালো ভালো কাজ করতে পারে, যে এই পৃথিবীতে এই ধরাধমিতে একদম অনেক রক্তপাত সে ঘটিয়েছে। তাহলে সেই জায়গাটা সে সফলতা আনতে পারে, তাহলে ওই রক্তের কোনো দাম নেই। শান্তির জল, গঙ্গার জল, এই সমস্ত খেলে কর্ম আসে না। কর্মের জন্য পড়াশুনো লাগে, কর্মের জন্য দক্ষতা লাগে, কর্মের জন্য সাহসী লাগে, কর্মের জন্য চেষ্টা লাগে, এবং তার সাথে প্লাস ভাগ্য লাগে। ইজ ইকুয়াল টু কর্ম। তারপরে ফল, কতটা ভালো আনতে পারলাম। সেই জায়গাটায় শুধু নবম ঘরের উপর ডিপেন্ড করে বসে থাকলে হয় না। সবসময় রাশি পঞ্চম নবম কোণ, আবার কেন্দ্র, রাশি লগ্ন কেন্দ্র, আবার চতুর্থ সপ্তম দশম কেন্দ্র। কেন্দ্র কোণের মিলনে রাজযোগ। দুটি নিচস্থ গ্রহ মুখোমুখি থাকলে তাহলে কি বলে? নিজভঙ্গ রাজযোগ। তাহলে কতগুলো শব্দ আছে জ্যোতিষশাস্ত্রে, সেই শব্দগুলো প্রয়োগ করলে তার বিচারও আছে। কালসর্প বিচার আছে, মাঙ্গলিক বিচার আছে, বিষ যোগ বিচার আছে। তাহলে এই শব্দগুলো দিয়ে শুধু প্রয়োগ করে মানুষকে বিভ্রান্ত করে তো লাভ নেই। মানুষকে আসল সঠিক পরিচয়টা দিয়ে সঠিক রাস্তায় চলার রাস্তা দেখাতে হয়, আলো দেখাতে হয়। আর সেই আলো সঙ্গে নিয়ে চলুন এবং আগামী দিনে আরো সুন্দর সুস্থ জীবন তৈরি করুন।
ভালো থাকুন, ভালো রাখুন। আবার দেখা হবে। নমস্কার।